Hello everyone, welcome to my channel School of Literature. আজ আবারও আপনাদের সামনে WB SSC গ্রুপ সি ইংলিশ 2025 প্রিপারেশনের জন্য কিছু কোয়েশ্চেন্স নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের জন্য হেল্পফুল হবে। এই চ্যানেলে এখনও পর্যন্ত শুধুমাত্র গ্রুপ সি ইংলিশে ক্লাস করানো হচ্ছে, অ্যান্ড ধীরে ধীরে আরও বাকি ক্লাস যেমন জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স সে সমস্ত কিছু স্টার্ট করা হবে। তবে চ্যানেলের সাথে জুড়ে থাকুন। সো আজকে স্টার্ট করি, শুধু ইংলিশ নিয়ে কথা বলছি আজকে। ইংলিশের কিছু কোয়েশ্চেন্স। ফার্স্ট হচ্ছে ফ্রেজাল ভার্ব। আমরা প্রতিদিন অল্প অল্প করে শিখবো যেন পরীক্ষা আস্তে আস্তে আমাদের প্রিপারেশনটা খুব স্মুথলি হয়ে যায়। তাই বেশি লোড নেব না, অল্প অল্প করে শিখবো। আজ আপনার সামনে অনলি 5 ফ্রেজাল ভার্ব নিয়ে হাজির হয়েছি, দেখে নেব ওয়ান বাই ওয়ান। সো ফার্স্ট ফ্রেজাল ভার্ব হচ্ছে ব্রিং আপ। ওকে, ব্রিং আপ, বাংলায় ব্রিং আপের মানে হচ্ছে দুটো মানে আছে। একটা হচ্ছে টু মেনশন এ টপিক, অর্থাৎ কোনো একটা টপিক বা কোনো একটা প্রসঙ্গ নিয়ে আসা, বাংলায় বলতে গেলে। ওকে, সো কোনো একটা প্রসঙ্গকে নিয়ে আসা বা প্রসঙ্গ তোলা, টু মেনশন এ টপিক, এটা একটা মানে। আর সেখানে একটা মানে আছে, সেটা হচ্ছে টু রেইজ এ চাইল্ড, অর্থাৎ কোনো বাচ্চাকে লালন পালন করে বড় করা, সেটা হচ্ছে ব্রিং আপ। সো আমরা এখানে দুটো মানে পেলাম। এক্সাম্পল হিসাবে দেখে নেব ব্রিং আপের। ফার্স্ট এক্সাম্পল, টপিক ছিল ফার্স্টে যেটা, সেই হিসাবে বলছে ফার্স্ট টপিক যেটা ছিল সেটা হচ্ছে যে কোনো টপিক নিয়ে আসা। যেমন এখানে বলছে প্লিজ ডোন্ট ব্রিং আপ দি বাজেট ইস্যু ইন দ্য মিটিং। হচ্ছে মিটিংয়ের মধ্যে বাজেট ইস্যুর যে টপিকটা, সেই টপিকটা নিয়ে আসবেন না, এখানে বলা হয়েছে। সো এইখানে যে ব্রিং আপ মানেটা পেলাম, ব্রিং আপের মানে হচ্ছে টপিক নিয়ে আসা। এখানে টপিক নিয়ে আসতে নিষেধ করা হচ্ছে। আশা করি ক্লিয়ার হলো। সেকেন্ড মিনিং যেটা ব্রিং আপে, সেটা হচ্ছে একটা বাচ্চাকে লালন পালন করে বড় করা, যেটা সেটা হচ্ছে যেমন সি ওয়াজ ব্রট আপ। এটা ব্রট আপটা হচ্ছে ব্রিং আপেরই পাস্ট থার্ড পার্সন করা আছে, থার্ড ফর্মে করা আছে, অর্থাৎ এটা প্যাসিভ ভয়েসে করা আছে, তাই জন্য। যেমন এখানে বলা হচ্ছে সি ওয়াজ ব্রট আপ, তাকে লালন পালন করে বড় করা হয়েছিল ইন এ স্মল টাউন, এটি ছোট শহরে। তার মানে সে বলতে এখানে কোনো একটা মেয়ে, সে ছোট শহরে লালিত পালিত হয়ে বড় হয়েছে, সেই সেন্সে। এখানে ব্রিং আপের মানে কোনো টপিক নিয়ে আসা নয়, বরং এখানে লালন পালন করে বড় করা সেন্সে বোঝানো হচ্ছে। নেক্সট চলে যাব হোল্ড অন। হোল্ড অনেরও সেম দুটো মিনিং আমরা এখানে দেখব। একটা মিনিং হচ্ছে হোল্ড অনের ওয়েট করা, টু ওয়েট ফর এ শর্ট টাইম, অর্থাৎ কিছুক্ষণের জন্য অপেক্ষা করা, সেটা হচ্ছে হোল্ড অনের একটা মিনিং। আর একটা সেকেন্ড মিনিং হচ্ছে টু গ্রাস্প ফার্মলি, কোনো কিছুকে খুব তীক্ষ্ণভাবে ধরে থাকা, সেটা হচ্ছে হোল্ড অন। ওকে, মানে দেখে নিচ্ছি, এবার আমরা দেখে নেব এক্সাম্পল। একটা হচ্ছে হোল্ড অন, একটা পেলাম আমরা ওয়েট করা। সো দেখে নিচ্ছি ওয়েট করার মানে হিসাবে বলছে হোল্ড অন এ মিনিট। এখানে হোল্ড অন মানে কী পেলাম আমরা? ওয়েট করা। তার মানে দাঁড়ালো বাংলায় ওয়েট এ মিনিট, 1 মিনিট অপেক্ষা করুন। আই নিড টু চেক আউট দি শিডিউল, আমাকে শিডিউল চেক আউট করতে হবে। সে এখানে হোল্ড ডাউনের মানে আমরা পেয়ে গেলাম ওয়েট করা। নেক্সট হোল্ড অন মানে আমরা পেলাম হোল্ড অন ইউর অ্যাঙ্গার। এক্সাম্পল দেওয়া হয়েছে হোল্ড অন ইউর অ্যাঙ্গার, আপনার অ্যাঙ্গারটা বা রাগটাকে হোল্ড অন করুন। এখানে হোল্ড অন করা মানে ওয়েট করা নয়, এখানে হোল্ড অনের মানে হয়ে গেল কন্ট্রোল করা বা গ্রাস্প ফার্মলি, কোনো কিছুকে খুব তীক্ষ্ণভাবে ধরে রাখা। আপনার রাগটাকে ধরে রাখুন, প্রকাশ করতে দিয়েন না, বা কন্ট্রোল করুন। ওকে, নেক্সট চলে যাব আমরা পুট অফ। পুট অফের মানে হচ্ছে টু পোস্টপোন অর ডিলে, অর্থাৎ দেরি করা। এক্সাম্পল দেখে নিব। উই হ্যাড টু পুট অফ দ্য ট্রিপ, আমাদেরকে ট্রিপ বা ভ্রমণটি পুট অফ করতে হয়েছিল। পুট অফ করতে মানে ডিলে করতে হয়েছিল, দেরি করতে হয়েছিল, আনটিল নেক্সট মান্থ, লাস্ট মান্থ পর্যন্ত। অর্থাৎ এই মাসে যাওয়ার কথা ছিল কিন্তু কোনো কারণে যাওয়া হয়নি, সেটা নেক্সট মান্থে যাওয়ার কথা হলো। এই যে একটা মাস আমরা দেরি করলাম, সেই দেরি করাটাকে বলা হচ্ছে পুট অফ বা পোস্টপন করা। এখন সময় ছিল, বাট এখন না করে সেটাকে পরবর্তী কোনো সময়ে করব, সেটা হচ্ছে পোস্টপন করা। সেটাকে বলা হয় ইংলিশে ফ্রেজাল ভার্বের ভাষায় পুট অফ। ওকে, নেক্সট
গো ওভার, দেখুন একটা ট্রিক বলে দিচ্ছি। দেখুন, গো মানে আমরা জানি যাওয়া, আর ওভার মানে হচ্ছে ওপর দিয়ে। এখন আমি কোনো জায়গায় যাচ্ছি, বাট আমি ওপর দিয়ে যাচ্ছি, সেই সেন্সে যদি দেখতে যাই তাহলে গো ওভারের মানে দাঁড়িয়ে যাচ্ছে রিভিউ করা, রিভিউ আর এক্সামিন সামথিং কেয়ারফুলি। অর্থাৎ আমরা যেমন বলি না যে পরীক্ষার সময় একটু পড়াশোনাগুলো রিভিশন করে নিতে হবে, পরীক্ষার আগে যতগুলো পড়াশোনা আমরা এক বছর ধরে করেছি সেটাকে ওপর ওপর টাচ করে নিতে হবে, আর একবার দেখে নিতে হবে পাতা উল্টিয়ে উল্টিয়ে। সেটা যেমন আমরা বলে থাকি রিভিউ করা, রিভিশন দেওয়া, সেই রিভিশন দেওয়াটারই ফ্রেজাল ভার্ব হচ্ছে গো ওভার। গো ওভারের মানে হচ্ছে দ্বিতীয়বার দেখা বা আরেকবার দেখা, সেটা হচ্ছে গো ওভার। যেমন আমরা দেখে নিই, লেটস গো ওভার দ্য প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন কেউ তৈরি করেছে, সে প্রেজেন্টেশনটাকে আর একবার দেখে নেওয়া যাক, ওয়ান মোর টাইম বিফোর দ্য ক্লায়েন্ট অ্যারাইভস। ক্লায়েন্ট আসার আগে। তাহলে এখানে গো ওভার মানে কি হলো, প্রেজেন্টেশন অলরেডি তৈরি করেছে, ভালোভাবে দেখা হয়েছে, বাট ক্লায়েন্ট আসার আগে আরও একবার চেক আউট করে নিতে বলা হচ্ছে, আর একবার গো ওভার করতে বলছে বা রিভিশন দিতে বলছে। বুঝতে পারা গেল আশা করি। গো ওভারের মানে হচ্ছে রিভিউ করা বা রিভিশন দেওয়া, যেটাকে আমরা বলে থাকি। নেক্সট হচ্ছে সেট আপ। সেট আপ মানে হলো প্রতিষ্ঠিত করা, কোনো কিছু প্রতিষ্ঠিত করলো, কেউ বিজনেস প্রতিষ্ঠিত করলো, সেটা সেট আপ। টু স্টাবলিশ অর অ্যারেঞ্জ সামথিং, কোনো কিছুকে অ্যারেঞ্জ করা বা কোনো কিছু এস্টাবলিশ করা হচ্ছে সেট আপ। এক্সাম্পল দেখে নেব, দে সেট আপ নিউ সাউন্ড সিস্টেম। দে সেট আপ, তারা সেট আপ করলো, প্রতিষ্ঠিত করলো। প্রতিষ্ঠিত করা চলতি ভাষায় আমরা যদি বলতে যাই সেটা হচ্ছে তৈরি করা, ঠিক আছে, কনস্ট্রাক্ট। দে সেট আপ, তারা তৈরি করেছে নিউ সাউন্ড সিস্টেম, নতুন সাউন্ড সিস্টেম তৈরি করেছে ফর দ্য কনসার্টের জন্য। কনসার্টের জন্য তারা নতুন সাউন্ড সিস্টেম সেট আপ করেছে। আর এখানে সেট আপের মানে দাঁড়িয়ে গেল কি, অ্যারেঞ্জ করা হিসাবে দাঁড়িয়ে যাচ্ছে। ওকে, নেক্সট চলে আসি। এই পাঁচটা ফ্রেজাল ভার্ব ছিল, এবার আসছে সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস। সিনোনিমস মানে হয়ে গেল সমর্থক শব্দ, অ্যান্টোনিমস মানে হয়ে যাচ্ছে বিপরীত শব্দ। দেখে নেব সিনোনিমস অ্যান্টোনিমস। প্রথমে ওয়ার্ড পেয়ে গেছি আমরা হ্যাপি। হ্যাপিতে বাংলাতে আমরা হ্যাপিকে বলি আনন্দিত। হ্যাপির সিনোনিমস পেয়ে যাচ্ছে আমরা জয়ফুল বা চিয়ারফুল, দুটোরই মানে কি সেম, আনন্দিত। এর অপোজিট ওয়ার্ড পেয়ে যাচ্ছি আমরা স্যাড বা মিজারেবল, যার দুটোর মানে হয়ে গেল কি দুঃখিত। ওকে, আমাদেরকে মনে রাখতে হবে, বাংলা ওয়ার্ড মনে রাখার কোনো প্রয়োজন নেই, তার জন্য এখানে বাংলা দিচ্ছি না। এখানে প্রয়োজন, পরীক্ষায় কোয়েশ্চেন্স আসবে হ্যাপি দিয়ে দিল, যদি সিনোনিমস চাই তো চারটা অপশান থাকবে, চারটার মধ্যে হয়তো একটা এটা দিয়ে দিল, আপনাকে খুঁজে বের করতে হবে সিনোনিমস হিসাবে, এখানে টিক করতে হবে। অথবা যদি অ্যান্টোনিমস দেই তাহলে হ্যাপি দিয়ে দিল এবং অ্যান্টোনিমস বলে দিল যে অ্যান্টোনিমস খুঁজে বের করুন। আপনাকে চারটা ওয়ার্ড দিয়ে দেওয়া হলো, 1, 2, 3, আর 4 নম্বর হয়তো এই দুটোর মধ্যে কোনো একটা দিয়ে দিল, মিজারেবল দিয়ে দিল, তাহলে আপনাকে অ্যান্টোনিমস খুঁজতে বলা হয়েছে, তাহলে হ্যাপির অ্যান্টোনিমস আমরা পেয়ে গেলাম মিজারেবল, অথবা স্যাড দিয়ে দিল, স্যাড খুঁজতে হবে। এইভাবে থাকবে কোয়েশ্চেন্সে। ওকে, দেখে নিচ্ছি বিগিন। বিগিন মানে হলো আরম্ভ করা। বিগিনের সিনোনিমস হচ্ছে স্টার্ট মানে আরম্ভ করা, অথবা ইনিশিয়েট মানে হলো আরম্ভ করা। অ্যান্টোনিমস বা বিপরীত হয়ে যাচ্ছে এন্ড বা শেষ করা, বা কনক্লিউড। কনক্লিউড মানে হচ্ছে শেষ করা। ওকে, নেক্সট চলে আসি আমরা হিউজ। হিউজ মানে হলো বড়, বিশাল, হিউজ। সিনোনিমস হয়েছে এনারমাস মানে হচ্ছে বড়, অথবা গিগ্যান্টিক। এর অপোজিট ওয়ার্ড পেয়ে যাচ্ছে আমরা টিনি বা টাইনি, আর একটা হচ্ছে মিনিয়েচার, এটা হচ্ছে অপোজিট। নেক্সট চলে আসি পোলাইট। পোলাইট, পোলাইট মানে হচ্ছে নম্রতা বা ভদ্রতা, যেটাকে বলা হয়। রেসপেক্টফুল, কাউকে ভদ্রভাবে কথা বলতে গিয়ে যেমন আমরা করি, সেটা হচ্ছে রেসপেক্টফুল। আরেকটা হচ্ছে কোর্টিয়াস, সেম একই, কোর্টিয়াস হচ্ছে পোলাইটের সিনোনিমস ওয়ার্ড বা সমর্থক শব্দ। অ্যান্টোনিমস কি, পোলাইটের অপোজিট হয়ে যাচ্ছে রুড, কারোর সাথে রুডভাবে কথা বলা, অথবা ইম্পোলাইট, পোলাইটের অপোজিট ইম্পোলাইট। নেক্সট চলে আসি ফাস্ট। ফাস্ট মানে হচ্ছে খুব দ্রুত বা তাড়াতাড়ি। একটা হচ্ছে র্যাপিড, কুইক, সবই মানে সেম। অপোজিট ওয়ার্ড হচ্ছে স্লো। স্লো মানে হচ্ছে খুব ধীরে ধীরে, বা লেজারলি। লেজারলি মানে হচ্ছে খুব ধীরে সুস্থ। হয়ে গেল ফার্স্টটা।
এবার চলে আসছে আমরা কালেকটিভ নাউন্স। কালেকটিভ নাউন্স আপনাদের এক্সাম্পল পরীক্ষায় এসেছিল, তাই কালেকটিভ নাউন্স আমরা কিছু করব। একটা ওয়ার্ড পেয়ে যাচ্ছি কালেকটিভ নাউন্সের মধ্যে, একটা হচ্ছে ফ্লোক। এই ফ্লোক ওয়ার্ডটা কালেকটিভ নাউন্সে ব্যবহার হয়। ফ্লোকটা ব্যবহার হয় সাধারণত পাখিদের ক্ষেত্রে, যখন একাধিক পাখি, একগুচ্ছ পাখি আছে, একটা পাখি থাকতে গেলে তো বার্ড বলবো, কিন্তু যখন দেখছি যে একাধিক বার্ড আছে, অর্থাৎ পুরো 8টা-10টা পাখি আছে, আকাশে এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা কি বলবো, ফ্লোক ইউজ করব। আরেকটা ক্ষেত্রে ইউজ হয়, সেটা হচ্ছে শিপ। শিপ মানে হচ্ছে ভেড়া। যখন একদল ভেড়াকে আমরা একসাথে বলবো ফ্লোক অফ শিপ। নেক্সট চলে আসি আমরা সোয়ার্ম। সোয়ার্মটা সাধারণত ব্যবহার হয় কীট পতঙ্গের ক্ষেত্রে, ঠিক আছে, বিশেষ করে মৌমাছিদের ক্ষেত্রে। তার মানে একটা মৌমাছিকে আমরা বি বলবো, দুটো মৌমাছিকে বিষ বলবো, বাট যখন একাধিক মৌমাছি আছে, একাধিক মৌমাছিকে আমরা একসাথে যদি বলি, যেমন বলবো যে মৌমাছির দল, সেই ক্ষেত্রে আমরা ইংলিশে বলবো এ সোয়ার্ম অফ বিজ, মৌমাছির দল। ওকে, নেক্সট চলে আসছি আমরা ফ্লাওয়ার্স। একটা ফুলকে ফ্লাওয়ার বলে, একাধিক ফুল থাকলে এগুলো ফ্লাওয়ার্স হয়। বাট যখন আমরা বলবো যে ফুলের মানে একগুচ্ছ ফুল, তখন আমরা সেই একগুচ্ছ ফুলকে একসাথে কি বলবো, এ বুকে অফ ফ্লাওয়ার্স। ঠিক আছে, নেক্সট চলে আসি সেলার্স অথবা ওয়ার্কার, অর্থাৎ যারা শ্রমিক আছে তাদেরকে আমরা বলবো ক্রিউ অফ সেলার্স অথবা ক্রিউ অফ ওয়ার্কার্স। এই সমস্ত কিছু বোঝার থেকে মুখস্থ করাটা বেশি ইম্পর্টেন্ট। এবার আপনারা যখন মুখস্থ করতে বসবেন, দেখবেন যে ভুলে যাবেন বারবার করে। এখানে প্রতিদিন অল্প অল্প করে চোখে দেখতে গেলে আপনাদের স্মুথলি পড়াটা হয়ে যাবে, তাই জন্য রেগুলারলি দিচ্ছি। এবার চলে আসছি একটা খুব কমন ওয়ার্ড, বাট আমরা সেই ওয়ার্ডটাকে কোথায় ভুলভাবে প্রোনাউন্স করি এবং ভুলভাবে আমরা ইউজ করে থাকি। এখানে হচ্ছে লাইব্রেরি অফ বুকস। আমরা বইয়ের লাইব্রেরি জানি, কিন্তু আমরা লাইব্রেরি বলতে বুঝি শুধুমাত্র বইয়ের দোকানকে। অ্যাকচুয়ালি বইয়ের দোকানকে লাইব্রেরি বলা হয় না, একগুচ্ছ বইকে একসাথে লাইব্রেরি অফ বুকস বলা হয়। ওকে, আজকে নতুন একটা টপিক নিয়ে এসেছি, সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা কি? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে যে কিছু কিছু প্রিপোজিশন আছে। নর্মালি প্রিপোজিশন কি হয়, যে প্রিপোজিশনস, নর্মালি প্রিপোজিশন হচ্ছে এটা, যে প্রিপোজিশনস শো দ্য রিলেশনশিপ বিটুইন এ নাউন অ্যান্ড দ্য আদার ওয়ার্ড ইন এ সেন্টেন্স। অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে নাউনের সাথে অন্য ওয়ার্ডের সম্পর্ক করে দেয়, তাকে বলা হয় প্রিপোজিশন। নর্মালি যদি মনে রাখতে যাই, সেটা হচ্ছে একটা নাউনের ডাইরেকশন বোঝাবে, টাইম বোঝাবে অথবা লোকেশন বোঝাবে, এই সমস্ত জিনিসগুলো বুঝিয়ে থাকে। প্রিপোজিশনের কাজ হচ্ছে এই সমস্ত কিছু। কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তাহলে কি? এটা আবার কেমন কি? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে, নর্মালি যেমন প্রিপোজিশন আছে সেগুলো তো থাকছেই, কিছু কিছু ওয়ার্ড এমন আছে, কিছু কিছু ওয়ার্ডের ক্ষেত্রে কিছু ফিক্সড প্রিপোজিশন থাকে। অর্থাৎ একটা ওয়ার্ড আছে, তার সাথে যে একটা প্রিপোজিশন অ্যাড করব, সেই প্রিপোজিশনটা সেই প্রিপোজিশন ছাড়া অন্য কোনো প্রিপোজিশন সেই ওয়ার্ডের সাথে ম্যাচ করবে না। অর্থাৎ সেই ওয়ার্ডের সাথে সেই প্রিপোজিশনটাই দরকার, তা না হলে মানে চেঞ্জ হয়ে যাবে। আপাত দৃষ্টিতে আমাদেরকে মনে হবে যে সেই ওয়ার্ডের সাথে সেই প্রিপোজিশনটা হওয়া উচিত নয়, নর্মাল আমরা প্রিপোজিশন ব্যবহার করে দিতে পারি, বাট সেটা যখনই করতে যাব সেটা হয়ে যাবে গ্রামাটিক্যাল মিস্টেক বা এরর। তাই কিছু ফিক্সড ওয়ার্ডের সাথে কিছু ফিক্সড প্রিপোজিশন অ্যাড হয়ে আসে, গ্রামাটিক্যালি অ্যাড হয়ে থাকে, সেই প্রিপোজিশনসগুলোকে বলা হয় ফিক্সড প্রিপোজিশন। আশা করি বোঝা গেল ফিক্সড প্রিপোজিশন বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা কি। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের আরেকটা নাম হচ্ছে ফিক্সড প্রিপোজিশন। কেন ফিক্সড? এক্ষুনি বললাম যে কিছু কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডের সাথে কিছু প্রিপোজিশন অ্যাটাচ থাকে, এই ওয়ার্ডের সাথে সেই প্রিপোজিশনটাই ব্যবহার হবে। অন্য প্রিপোজিশন যদি আমরা ব্যবহার করে দিই কমন সেন্সে, সেটা মিস্টেক হয়ে যাবে, সেটাকে বলা হয় ফিক্সড প্রিপোজিশন অথবা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। দেখে নিব আমরা এক্সাম্পল। ফার্স্ট একটা এক্সাম্পল পেয়ে যাচ্ছি রেসপন্সিবল। রেসপন্সিবল মানে হচ্ছে দায়ী।
এখন রেসপন্সিবল এই যে প্রিপোজিশন ওয়ার্ডটি আছে, এই ওয়ার্ডের সাথে ফরটাই গ্রামাটিক্যালি আসে, রেসপন্সিবল ফর। যেমন শি ইজ রেসপন্সিবল ফর অর্গানাইজিং দ্য ইভেন্ট, সে ইভেন্ট অর্গানাইজ করার জন্য সে হচ্ছে রেসপন্সিবল, দায়ী। এখানে আমরা রেসপন্সিবলের পরে ফরটাকে ব্যবহার করতে হবে, অন্য কিছু ব্যবহার করতে গেলে সেটা হয়ে যাবে এরর। ওকে, আশা করি বোঝা গেল। নেক্সট চলে আসি অ্যাংরি। অ্যাংরি মানে কি? রাগী, রেগে গিয়েছে কেউ। সো অ্যাংরির সাথে আমরা ইউজ করবো সর্বদাই উইথ। যেমন হি ওয়াজ অ্যাংরি, সে রেগে গিয়েছিল বা রাগী হয়েছিল। কার প্রতি রেগেছিল? উইথ হিজ ব্রাদার্স, তার ভাইয়ের প্রতি। হি ওয়াজ অ্যাংরি উইথ হিজ ব্রাদার্স। আমরা মানে দেখে আমাদেরকে মনে হবে যে হি ওয়াজ অ্যাংরি টু হিজ ব্রাদার হওয়া উচিত, সে রাগী ছিল তার ভাইয়ের প্রতি। বাট টু না হয়ে এখানে দেখতে পাচ্ছি আমরা যে উইথ ব্যবহার হয়েছে। ইট মিনস এই উইথটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের জন্যই এখানে টু আসেনি, উইথ এসছে। হি ওয়াজ অ্যাংরি উইথ হিজ ব্রাদার অ্যাবাউট দ্য কার। ওকে, এই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আমাদেরকে মনে রাখতে হবে কি? আমাদেরকে মনে রাখার জায়গা হচ্ছে, সেটা হচ্ছে অ্যাংরির সাথে কি ইউজ হয়, অ্যাংরি উইথ, এভাবে আমাদেরকে মনে রাখতে হবে। রেসপন্সিবল ফর, এইভাবে মনে রাখতে হবে। নেক্সট আমরা চলে আসি লিসন। খুব কমন একটা ওয়ার্ড, লিসন টু। বলে না লিসন টু মি, লিসন টু মানে হচ্ছে শোনো আমাকে। লিসনের সাথে সর্বদাই টু ব্যবহার হয়। চোখ বন্ধ করে একবার লিসনের সাথে টু ব্যবহার হয়। যেমন প্লিজ লিসন টু দ্য ইনস্ট্রাকশনস কেয়ারফুলি, ইনস্ট্রাকশনগুলোকে কেয়ারফুলি শুনতে বলা হয়েছে। প্লিজ লিসন টু দ্য ইনস্ট্রাকশন, প্লিজ শুনুন ইনস্ট্রাকশনগুলোকে কেয়ারফুলি। সো লিসনের পরে টু এখানে নর্মালি মনে হবে যে প্রয়োজন নেই, কিন্তু কেন আছে? জাস্ট এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলে। আমরা যদি লিসনের জায়গাতে হেয়ার করে দিই, হেয়ার মানে হচ্ছে শোনা, লিসন মানে হচ্ছে শোনা, লিসনের পরে টু ইউজ করছি। বাট যদি আমরা হেয়ার ইউজ করি, প্লিজ হেয়ার দ্য ইনস্ট্রাকশনস কেয়ারফুলি, তাহলে হেয়ারের পরে আমাদেরকে টু ব্যবহার করার প্রয়োজন নেই। লিসনের ক্ষেত্রেই শুধুমাত্র টুটা আসছে, তার মানে হচ্ছে লিসনের পরে টুটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তাই জন্য। ওকে, নেক্সট চলে আসি ডিপেন্ড। ডিপেন্ড মানে হচ্ছে নির্ভর, ডিপেন্ড অন, কোনো কিছুর ওপরে নির্ভর, ডিপেন্ড অন। যেমন আওয়ার সাকসেস ইজ ডিপেন্ডেন্ট অন গুড ওয়েদার, ভালো ওয়েদারের ওপর আমাদের সাকসেস ডিপেন্ডেন্ট ছিল। নেক্সট চলে আসি গুড। গুড মনে হচ্ছে ভালো। যেমন মাই সিস্টার ইজ ভেরি গুড, আমার সিস্টার বা আমার বোন খুব ভালো। এবার কিসে ভালো? কোনো কিছুতে ভালো, পড়াশোনাতে বা কিছুতে ভালো। এখানে বলা হয়েছে ম্যাথামেটিক্সে ভালো, অঙ্কে ভালো। তো গুডের পরে ইন বসাতে পারতাম আমরা কমন সেন্সে, বাট এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে গুডের পরে অ্যাড বসবে, তাই এখানে গুডের পরে অ্যাড বসেছে। মাই সিস্টার ইজ ভেরি গুড অ্যাট ম্যাথামেটিক্স, ম্যাথামেটিক্সে আমার সিস্টার ভালো। আশা করি বুঝতে পারা গেছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা কী জিনিস। এখানে ক্লাসটা শেষ করব। দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য ভালো থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।